হ্যালো ভিউয়ার্স, 5ই অক্টোবর 1986 সাল ব্রিটেনের দ্য সানডে টাইমস পত্রিকার প্রথম পাতায় একটি শিরোনাম ভেসে ওঠে। শিরোনামটি ছিল প্রকাশিত হলো ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগারের গোপন রহস্য। এই খবরের সোর্স খোদ একজন ইসরায়েলি টেকনিশিয়ান, নাম মর্যাচাই বান্নুনু। ইসরায়েলের সবচেয়ে সিক্রেট নিউক্লিয়ার ফ্যাসিলিটির ছবি ফাঁস হলো পত্রিকার প্রথম পাতায়। এই খবর প্রচারের বহু আগে থেকেই ইসরায়েলের নিউক্লিয়ার বোমা নিয়ে গুজব ছিল। এবার তা রিভিল হয়ে গেল। প্রশ্ন হলো, কিভাবে ইসরায়েল নিউক্লিয়ার বোমা তৈরি করলো? হয়তো ভাবতেছেন আমেরিকা হেল্প করেছে। মোটেই না। আসুন শুনি বিস্তারিত। ইসরায়েল নামক রাষ্ট্র তৈরি করা হলো 1948 সালে। প্রথম দিকে যা ছিল একটি ভঙ্গুর রাষ্ট্র, চারপাশে শত্রু দেশ দ্বারা পরিবেষ্টিত, যারা তার ধ্বংস চায়। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন হলোকস্টের ভয়াবহ স্মৃতি তার পার্সোনালিটি তৈরি করেছিল। তিনি বিশ্বাস করতেন কনভেনশনাল ওয়েপেন ইসরায়েলের সার্ভাইভালের জন্য যথেষ্ট না। তাকে তাড়া করে ফিরত এক ভয়, দ্বিতীয় হলোকস্টের ভয়। তিনি পরে প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে একদিন লিখেছিলেন, হলোকস্ট ইহুদিদের জন্য এক বিরাট ধাক্কা হয়ে এসেছিল, যা ভোলার নয়। ইহুদিরা নিজেদেরকে দ্বিতীয়বার এমন বিপদে পড়ার ঝুঁকি আর রাখবে না। এটা শুধু রাজনৈতিক কথার কথা ছিল না, এটা ছিল ইসরায়েলের গোপন পারমাণবিক প্রকল্পের মূল যুক্তি। পারমাণবিক বোমা বানানোর এই চেষ্টা ইসরায়েলের কাছে ছিল তখন তাদের অস্তিত্ব রক্ষার এক মিশন। নেভার এগেইন এই শপথের চূড়ান্ত বাস্তব রূপ, কাইন্ড অফ আলটিমেট ইন্স্যুরেন্স পলিসি। এই চিন্তাভাবনা থেকেই পরবর্তীতে তৈরি হয় ইসরায়েলের স্যামসাং অপশন নীতি। বাইবেলের চরিত্র স্যামসাংয়ের নামে এই নীতির নামকরণ, যিনি নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে নিজের এবং তার আশেপাশে থাকা শত্রুদের উপরে টেম্পেলের ছাদ ভেঙে ফেলেছিলেন। অর্থাৎ নিজে যখন মরবই, সাথে শত্রুদের নিয়েই মরব। কথা একেবারে সোজা। ইসরায়েল যদি বিলুপ্তির মুখে পড়ে, তবে সে নীরবে বিদায় নেবে না, সবাইকে নিয়ে বিদায় নেবে। বেন-গুরিয়ন জানতেন পারমাণবিক বোমা সহজে তৈরি করতে পারবেন না। তিনি একটি ছোট, অত্যন্ত বিশ্বস্ত দল তৈরি করলেন, যা কাজ করবে পদ্মার অন্তরালে, রাষ্ট্রের আনুষ্ঠানিক কাঠামোর বাইরে। সেই দলের একজন বেন-গুরিয়ন নিজেই, যিনি দ্য ভিশনারি বা স্বপ্নদ্রষ্টা। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে মূল রেসপন্সিবিলিটি তার একটি উক্তি ছিল, আইনস্টাইন, ওপেনহাইমার এবং এডওয়ার্ড টেলর, এই তিনজন ইহুদি বিজ্ঞানী আমেরিকার জন্য যা করেছে, ইসরায়েলের ইহুদি বিজ্ঞানীরা তা তাদের নিজেদের জনগণের জন্য করে দেখাবে। অর্থাৎ তিনি নিউক্লিয়ার বোমা বানানোর কথা বলতেছেন। তো সেই সিক্রেট টিমের দ্বিতীয়জন ছিলেন শিমন পেরেস, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক তরুণ মহাপরিচালক। পেরেস হয়ে ওঠেন এই প্রকল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ছিলেন মাস্টার ডিল মেকার, একজন ভালো প্রজেক্ট ম্যানেজার এবং ফ্রান্সের সাথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরির অন্যতম কারিগর। যেমন শিমন পেরেস পরে একবার লিখেছিলেন, কি করা যাবে আর কি করা যাবে না এই সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র দায়িত্ব ছিল তার। তৃতীয়জন ছিলেন আর্নেস্ট ডেভিড বার্গম্যান, দ্য সায়েন্টিস্ট বা বিজ্ঞানী, জার্মানিতে জন্ম নেওয়া একজন রসায়নবিদ। 1952 সালে প্রতিষ্ঠিত ইসরায়েল অ্যাটমিক এনার্জি কমিশনের প্রথম চিফ। ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম এই তিন ব্যক্তির শক্তির উপরে ভিত্তি করে তৈরি হয়েছিল। তারা রাষ্ট্রীয় আমলাতন্ত্রকে সক্রিয়ভাবে পাশ কাটিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। বাইরে ব্যুরোক্রেসির সমস্যা সব জায়গায়, এটা না হলে চলে না, আবার কোনো কিছুকে পেছন থেকে টেনে ধরার জন্য এটাই এনাফ। শিমন পেরেস লক্ষ্য করেছিলেন যে ইসরায়েলের নিজস্ব সিনিয়র বিজ্ঞানীরা এই প্রজেক্টের সমর্থনের বদলে উল্টো সন্দেহ করতেছিল। তাই তিনি অপেক্ষাকৃত তরুণ আর সাহসী বিজ্ঞানীদের নিয়ে আসেন। ওদিকে বিজ্ঞানী বার্গম্যানের ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউডের কারণে কমিশনের সিনিয়র বিজ্ঞানীরা এমনিতেই পদত্যাগ করেছিল। যাই হোক, এই প্রকল্পটি ছিল প্রধানমন্ত্রী বেন-গুরিয়নের ব্যক্তিগত ক্রুসেড। মোটা দাগে প্রকল্পটি চলতে শুরু করলো বেন-গুরিয়নের স্বপ্ন দিয়ে, বাস্তবায়িত হতে লাগলো শিমন পেরেজের ইচ্ছা দিয়ে আর বার্গম্যানের বিজ্ঞান দিয়ে। তাদের যে কোনো একজন যদি অনুপস্থিত থাকতো, ইসরায়েলের পারমাণবিক প্রকল্প কখনোই সফল হতো না। 1953 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার শান্তির জন্য পরমাণু বা অ্যাটম ফর পিস প্রোগ্রাম কর্মসূচি চালু করেন। উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার বিপরীতে শান্তিপূর্ণ উদ্দেশ্য, যেমন গবেষণা, চিকিৎসা, বিদ্যুৎ উৎপাদন, এসব কাজে বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির বিস্তারে উৎসাহিত করা।
এই অ্যাটম ফর পিস প্রোগ্রামকে ইউজ করেই ইন্ডিয়া এবং ইরানের মতো দেশ নিউক্লিয়ার রিঅ্যাক্টর কিনেছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছ থেকে, যেমন ইন্ডিয়া কিনেছিল কানাডার কাছ থেকে। আবার সে সময় ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনে বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক বিস্ফোরণকে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়নি। শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ বা পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশনের ধারণা আমেরিকার তৈরি। অপারেশন প্লাউশেয়ার নামে একটি কর্মসূচি আমেরিকাতে চলতেছিল 1957 সাল থেকে। এই কর্মসূচিতে খাল খনন, ভূগর্ভস্থ সম্পদ যেমন তেল গ্যাস আহরণ, কোনো স্থানে বিশাল পুকুর বানানো, মাটি সরানো, এসব কাজে পারমাণবিক বিস্ফোরণ ব্যবহারের চেষ্টা করা হতো। সোভিয়েত ইউনিয়নেও একই ধরনের প্রোগ্রাম চালু ছিল, অর্থাৎ ডিনামাইট বা ডায়নামাইটের মতো। ডায়নামাইট দিয়ে খনি খনন করলে সেটা পিসফুল ব্যবহার, আবার মিলিটারি যদি ডায়নামাইট দিয়ে ঘরবাড়ি উড়িয়ে দেয় সেটা সামরিক ব্যবহার। অর্থাৎ সে সময় ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনে একটা লুপহোল ছিল। ইন্ডিয়া কিন্তু এই লুপহোল কাজে লাগিয়েই 1974 সালে তাদের প্রথম নিউক্লিয়ার ডিভাইস ফুটিয়েছিল, যেটার নাম ছিল স্মাইলিং বুদ্ধ। সেটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, দেখতে পারেন। ইসরায়েলও প্রথমে ইন্ডিয়ার মতো একটা ট্রাই নিয়েছিল, আমেরিকার অ্যাটম ফর পিস কর্মসূচির সুযোগ নিয়ে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা, কিন্তু লাভ হয়নি। আমেরিকানরা ইসরায়েলিদের একটি ছোট গবেষণা চুল্লি দিতে চেয়েছিল, কিন্তু সাথে দিয়েছিল কঠোর সব শর্ত। ওয়েপন গ্রেড প্লুটোনিয়াম উৎপাদন নিষিদ্ধ ছিল। আমেরিকার কাছ থেকে কিছু না পেয়ে শিমন পেরেজ এবার অন্যদিকে নজর দিলেন, ফ্রান্সের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত ফ্রান্সের ফোর্থ রিপাবলিক তখন ইসরায়েলের মতোই উঠে দাঁড়ানোর ট্রাই করতেছিল। তারাও তাদের নিজেদের পারমাণবিক কর্মসূচি ফোর্স ডি ফ্রাপ নিয়ে এগোচ্ছিল। প্রথম দিকে ইসরায়েলের সাথে ফ্রান্সের সম্পর্ক ছিল কেবলই লেনদেনের। ইসরায়েল মধ্যপ্রাচ্য থেকে মূল্যবান গোয়েন্দা তথ্য দিত ফ্রান্সকে, আর বিনিময়ে ফরাসি অস্ত্র পেত। কিন্তু 1956 সালে মিশরের সুয়েজ ক্যানাল ক্রাইসিসের সময় সম্পর্কটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সুয়েজ খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করে। এশিয়া আর ইউরোপের মধ্যে বাণিজ্যিক রুট এই সুয়েজ খাল। খালটি তখন নিয়ন্ত্রণ করত এক ব্রিটিশ ফরাসি মালিকানাধীন কোম্পানি। এর মেজর প্রফিট যেত তাদের পকেটে। 1956 সালের 26শে জুলাই মিশরের রাষ্ট্রপতি জামাল আব্দুল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করলেন। নাসেরের এক সিদ্ধান্তে কেঁপে উঠল ব্রিটেন এবং ফ্রান্স। ইউরোপের তেল সরবরাহের একটি বিশাল অংশ পরিবহন করা হতো এই খাল দিয়েই। এছাড়া পশ্চিমা শক্তিরা নাসেরকে ভয় পেত। নাসেরের সাথে সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক দিন দিন বাড়তেছিল। সুয়েজ খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা এজন্য ব্রিটেন এবং ফ্রান্সের জন্য প্রয়োজন ছিল। সে সাথে প্রয়োজন ছিল নাসেরকে ক্ষমতা থেকে সরানো। এই লক্ষ্যে যুক্তরাজ্য এবং ফ্রান্স গোপনে একটি পরিকল্পনা করল, ইসরায়েলকে সাথে নিয়ে। পরিকল্পনা অনুযায়ী 1956 সালের 29শে অক্টোবর মিশরের সিনাই উপদ্বীপে ইসরায়েল আক্রমণ করল। অর্থাৎ ইসরায়েলকে বলেছে মিশরের সাথে যুদ্ধ শুরু করতে। যুদ্ধ শুরু হলো সিনাই দ্বীপের সাথেই কিন্তু সুয়েজ খাল। যুক্তরাজ্য আর ফ্রান্স যুদ্ধবিরতির আহ্বান জানালো আর নিজেদের সৈন্য নামালো সুয়েজ খাল অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করতে। অর্থাৎ কী হলো চিন্তা করে দেখুন, তাদের মূল উদ্দেশ্য হলো নিজেদের সেনা সুয়েজ খালে নামানো। ইসরায়েলকে দিয়ে তারা যা সিচুয়েশন তৈরি করে নিল। কিন্তু এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া হলো। আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন উভয়ই এর বিরোধিতা শুরু করলো এবং আক্রমণকারী দেশগুলোকে সৈন্য প্রত্যাহারের জন্য চাপ দিল। বিশেষ করে আমেরিকা অর্থনৈতিক চাপ দিল। ফলাফল ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল পিছু হটতে বাধ্য হলো। আমেরিকার মতো মিত্রশক্তির কাছ থেকে এটা আশা করেনি ফ্রান্স। তারা হতাশ হলো। তবে এই ঘটনা প্যারিস এবং তেল আভিভের মধ্যে একটি শক্তিশালী গোপন বন্ধন তৈরি করে দিল। ফরাসি প্রেসিডেন্ট গিমোলে ইসরায়েলকে পরিত্যাগ করার জন্য অনুশোচনায় ভুগতেন। আফটার অল তাদের কথা শুনে ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল। তিনি তার এক সহযোগীকে বলেছিলেন, আমি ইসরায়েলিদের কাছে ঋণী। গিমোলের উত্তরসূরি অর্থাৎ পরবর্তী ফরাসি প্রেসিডেন্ট মরিস বুর্জেস মনরিও ইসরায়েলের প্রতি একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করতেন। 1956 এবং 1957 সালে গোপন চুক্তির মাধ্যমে ফ্রান্স ইসরায়েলকে শুধু একটি পারমাণবিক চুল্লি দেয়নি, বরং একটি প্লুটোনিয়াম রিপ্রসেসিং প্ল্যান্টের প্রযুক্তি ও নকশাও দিতে রাজি হয়, ওয়েপন গ্রেড প্লুটোনিয়াম আলাদা করার জন্য, যা ছিল অপরিহার্য। 1957 সালের শেষ দিকে ইসরায়েলের নেগেব মরুভূমির এক কোনায় শুরু হলো ইসরায়েলের সিক্রেট নিউক্লিয়ার প্রকল্পের নির্মাণ কাজ। সরকারিভাবে বলা হলো এটা একটা টেক্সটাইল কারখানা, কিন্তু বাস্তবে এটা ছিল নেগেব নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যা পরে পরিচিত হয় শুধু ডিমোনা নামে। মরুভূমির বুকে জেগে উঠল এক গোপন শহর, যেখানে বাস করতে শুরু করলো হাজার হাজার ফরাসি ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান এবং তাদের পরিবার। সবাই কঠোর গোপনীয়তা রক্ষার শপথ নিয়েছিল। ডিমোনার আসল রহস্য মরুভূমির বুকে জেগে ওঠা নির্মিত চুল্লিটি ছিল না। হ্যাঁ, এটা ঠিক, চুল্লি দিয়েই প্লুটোনিয়াম 239 তৈরি করা হতো, কিন্তু আসল রহস্য লুকিয়েছিল মাটির নিচে।
ফরাসি নকশার উপর ভিত্তি করে ইসরায়েল এবং ফরাসি ইঞ্জিনিয়াররা এক বিশাল ভূগর্ভস্থ গুহা খনন করেন। 80 ফুট গভীরে 6 তলা স্থাপনা। এটাই ছিল ম্যাকন 2 প্লুটোনিয়াম রিপ্রসেসিং প্ল্যান্ট, যা চুল্লির ব্যবহৃত জ্বালানি থেকে প্লুটোনিয়াম 239কে আলাদা করতে পারত, যা দিয়ে পরবর্তীতে নিউক্লিয়ার বোমা বানানো হবে। এই প্রকল্পটি এতটাই গোপনীয় ছিল যে খোদ ইসরায়েলের ফাইন্যান্স মিনিস্ট্রির নজর এড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় বাজেটের বাইরে রাখা হয়েছিল প্রকল্পের অর্থায়ন। কিন্তু এত বড় স্থাপনা নির্মিত হচ্ছে, ফরাসি ইঞ্জিনিয়ারদের ডেকে এনে এটা কি চোখ এড়াতে পারবে? ওটা ছিল কোল্ড ওয়ারের সময়। আমেরিকার U2 স্পাই প্লেন, যা মাটি থেকে অনেক উঁচুতে উঠে ছবি তুলতে পারত, চালাতো গোপন নজরদারি। 1958 সালে U2 স্পাই প্লেন নেগেব মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় ছবি তোলে ডিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটির। সিআইএর ফটো অ্যানালিস্টরা যখন ফিল্মটি পরীক্ষা করলেন, তারা এক বিশাল পারমাণবিক কেন্দ্র নির্মাণের অকাট্য প্রমাণ পেয়ে গেলেন। এর নকশা ফ্রান্সের মার্কোলে অবস্থিত প্লুটোনিয়াম প্রোডাকশন চুল্লির হুবহু নকল। সিআইএ ঠিকই বুঝতে পারল তারা কি দেখতেছে। ছবিগুলো দ্রুত হোয়াইট হাউসে পাঠানো হলো এবং রাখা হলো মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের টেবিলে। তাকে সব কিছু জানানো হলো, কিন্তু তার প্রশাসনের মেয়াদ তখন প্রায় শেষের দিকে। আইজেনহাওয়ার কোনো বড় পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সংকট তিনি তার উত্তরসূরির জন্য রেখে গেলেন। 1961 সাল, নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জন এফ কেনেডি হোয়াইট হাউসে প্রবেশ করলেন। তিনি বিশ্বাস করতেন পারমাণবিক অস্ত্রের বিস্তার মানেই বৈশ্বিক পারমাণবিক যুদ্ধ। ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রামের বিষয়ে জানতে পারা মাত্রই তিনি রেগে গেলেন। কঠোর ভাষায় চিঠি লিখলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনগুরিয়ানের কাছে। নিউ ইয়র্কের ওয়ালড্রপ অ্যাস্টোরিয়া হোটেলে এক মুখোমুখি বিতর্কে কেনেডি এক চরমপত্র দিলেন। হয় আমেরিকান বিজ্ঞানীদের ডিমোনা পরিদর্শনের অনুমতি দাও, নতুবা আমেরিকা ইসরায়েল সম্পর্ক ঝুঁকির মধ্যে ফেলে দাও। জন এফ কেনেডির জন্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করাটা ছিল সারা বিশ্বের অস্তিত্ব রক্ষার প্রশ্ন, আর ডেভিড বেনগুরিয়ানের জন্য অ্যাটম বোমা বানানোটা ছিল ইসরায়েলের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। এখানে কোনো মধ্যপন্থা ছিল না। আমেরিকার চাপে ইসরায়েল কিছুটা বিপদে পড়ল। 1963 সালে ডেভিড বেনগুরিয়ানের পদত্যাগের পেছনে এটিকে একটি বড় কারণ হিসেবে দেখা হয়। তার উত্তরসূরি অর্থাৎ পরবর্তী ইসরায়েলি প্রধানমন্ত্রী লেভি এশকল এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন। হয় তাদের নিউক্লিয়ার বোমা বানানোর স্বপ্ন ত্যাগ করতে হবে, নয়তো তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ মিত্র আমেরিকাকে ধোঁকা দেওয়ার একটা উপায় খুঁজে বের করতে হবে। ইসরায়েল বেছে নিল প্রতারণার পথ। আমেরিকার পরিদর্শকদের পরিদর্শন বা ইন্সপেকশনের বদলে ভিজিট বা ভ্রমণের অনুমতি দিল। এই সামান্য শব্দের পার্থক্য কিন্তু বিশাল ব্যবধান তৈরি করে দিল। 1961 সালে প্রথম আমেরিকান দলটি যখন পৌঁছালো ডিমোনায়, তাদেরকে একটি নকল কন্ট্রোল রুম দেখানো হলো, যেখানে ছিল ফেক ওয়ার্ক স্টেশন আর কম্পিউটারে দেখাচ্ছিল ফেক রিডিং। দেখে মনে হচ্ছিল এটা একটি ছোট 24 মেগাওয়াট ক্ষমতার শান্তিপূর্ণ গবেষণা চুল্লি, কিন্তু বাস্তবে চুল্লিটি অনেক বেশি ক্ষমতায় চালানোর জন্য ডিজাইন করা হচ্ছিল, যা উৎপাদন করবে অনেক বেশি পরিমাণ প্লুটোনিয়াম। আন্ডারগ্রাউন্ডে থাকা 6 তলা প্লুটোনিয়াম রিপ্রসেসিং প্ল্যান্টে যাওয়া লিফটগুলো ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছিল, প্লাস্টার করে নতুন করে রং করে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেন এর কোনো অস্তিত্বই ছিল না। ভিজিট করার সময় আপনি কি করবেন? আশেপাশে তাকিয়ে জাস্ট চোখের দেখা দেখবেন, যেভাবে দেখানো হবে সেটাই দেখবেন। নিজে যাচাই বাছাই করতে পারবেন না, ইন্সপেকশন করলে যেমনটি আপনি করতে পারতেন। আমেরিকানরা কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে তা নিয়ে আমেরিকানদের সামনে ইসরায়েলিরা আলাপ আলোচনা শুরু করতো হিব্রুতে, এরপরে আমেরিকানদের উত্তর দিত ইংরেজিতে। এই প্রতারণা ছিল এক অবিশ্বাস্য সাফল্য। ওয়াশিংটনে পাঠানো প্রাথমিক রিপোর্টগুলোতে বলা হলো ডিমোনা একটি শান্তিপূর্ণ গবেষণা প্রকল্প, যেমনটি ইসরায়েল দাবি করেছে। 1962 সালে দ্বিতীয় দফা আমেরিকান টিম ভিজিট করলো ডিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে। সেবার মাত্র 45 মিনিটের জন্য ভিজিট করতে দেওয়া হলো। আমেরিকার সাথে সম্পর্ক অটুট রেখেই আমেরিকানদের ধোঁকা দিয়ে শুরু হলো এই নিউক্লিয়ার প্রোগ্রাম। এই স্ট্র্যাটেজির নাম দিয়েছিল অ্যামিমুথ ডক্ট্রিন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে আমেরিকানরা এসব বোঝেনি। আমার ধারণা আমেরিকানদের ভেতরে থাকা ইসরায়েলি সাপোর্ট গ্রুপটি তখন দেখেও না দেখার পলিসি নিয়েছিল। যাই হোক, 1967 সাল 6 দিনের যুদ্ধে 3টি আরব দেশের সেনাবাহিনীর বিপক্ষে ইসরায়েলের নাটকীয় জয় আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক এক নতুন ডাইমেনশনে নিয়ে আসে। ইসরায়েলের প্রতি আমেরিকার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। আমেরিকা ইসরায়েলকে দেখতে শুরু করে মিডল ইস্টে এক ক্যাপেবল অ্যালাই হিসেবে, যারা যুদ্ধ করার বেশ ভালো ক্ষমতা রাখে, সে সাথে ক্ষমতা আছে ইন্টেলিজেন্স ওয়ার্ক করার। 1973 সালের 6 অক্টোবর দিনটি ছিল ইয়ম কিপুর, ইহুদি ক্যালেন্ডারের পবিত্র দিন। মিশর এবং সিরিয়া একজোট হয়ে আকস্মিক
সামরিকভাবে ইসরায়েল আক্রমণ করে। ইসরায়েলি সেনাবাহিনী পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় প্রায় পতনের মুখে পড়ে যায়। অস্তিত্বের সংকটের মুখে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার এক ভয়াবহ সিদ্ধান্ত নিলেন। ডিমোনা এবং গোপন সামরিক ঘাঁটিতে 13টি পারমাণবিক বোমা অ্যাসেম্বল করতে বলা হলো। বোমাগুলো জ্যারিকো ব্যালিস্টিক মিসাইল ও F-4 যুদ্ধবিমানে স্থাপনের জন্য রেডি করা হলো। ইসরায়েল যে নিউক্লিয়ার বোমা হামলা করার জন্য রেডি হচ্ছে সেই খবরটি ইচ্ছাকৃতভাবে সোভিয়েতদের কাছে ফাঁস করে দিল তারা, যাতে বার্তাটি আমেরিকার কানে পৌঁছে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত শিশমা ডিনিস হেনরি কিসিঞ্জারের কাছে একটি বার্তা পৌঁছে দেন। ইসরায়েলকে অবিলম্বে প্রচলিত অস্ত্রের এক বিশাল চালান পাঠাতে হবে, নতুবা আরব দেশগুলোতে নিউক্লিয়ার হামলা হলে ইসরায়েলকে দায়ী করা যাবে না। কিসিঞ্জার বার্তাটি পুরোপুরি বুঝতে পেরেছিলেন। তিনি পরে স্বীকার করেন এটা ছিল নিউক্লিয়ার ব্ল্যাকমেল। কিসিঞ্জার মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে রাজি করালেন, যা কিছু উঠতে পারে সব পাঠিয়ে দাও। বিশাল আমেরিকান অস্ত্র চালান শুরু হলো, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। সাল 1979, 22শে সেপ্টেম্বর দক্ষিণ আটলান্টিকের এক প্রত্যন্ত অঞ্চলে এক রহস্যময় ঘটনা ঘটল। পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করার জন্য বিশেষভাবে তৈরি আমেরিকার একটি ভেলা স্যাটেলাইট পারমাণবিক বিস্ফোরণের বিশেষ ডাবল ফ্ল্যাশ সংকেত শনাক্ত করল। প্রমাণ ছিল খুবই জোরালো। ভেলা স্যাটেলাইটগুলোর রেকর্ড ছিল প্রায় নিখুঁত। স্যাটেলাইটে ধরা পড়া আগের 41টি ডাবল ফ্ল্যাশ সংকেত প্রতিটি পারমাণবিক পরীক্ষা হিসেবে প্রমাণিত হয়েছিল। বিস্ফোরণের অবস্থান ইঙ্গিত দিচ্ছিল এটি ছিল বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সাথে ইসরায়েলের একটি যৌথ নিউক্লিয়ার টেস্ট। সে সময়ের মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রশাসনে আলোড়ন তৈরি হলো। ইসরায়েল এবং দক্ষিণ আফ্রিকা যৌথভাবে পারমাণবিক পরীক্ষা করেছে। এটা জানাজানি হলে সদ্য স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তি ভেস্তে যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে হোয়াইট হাউস বিজ্ঞানীদের একটি প্যানেল গঠন করে, যার নাম ছিল রুইনা প্যানেল। তারা বলে সংকেতটি সম্ভবত পারমাণবিক বিস্ফোরণ থেকে নয়, বরং এটি এসেছে স্যাটেলাইটের সমস্যা থেকে বা কোনো মহাজাগতিক বস্তুর সাথে সংঘর্ষ থেকে। যাই হোক, কিন্তু মার্কিন গোয়েন্দা এবং বিজ্ঞানী মহলের অনেকেই এই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিল না। অন্যান্য প্রমাণ, যেমন সমুদ্র থেকে পাওয়া শব্দতরঙ্গ, পরে অস্ট্রেলিয়ান ভেড়ার থাইরয়েডে পাওয়া তেজস্ক্রিয় আয়োডিন, একটি পারমাণবিক পরীক্ষার দিকেই জোরালোভাবে ইঙ্গিত করতেছিল। কিন্তু এরপরও রাষ্ট্রীয়ভাবে অস্বীকার করার কারণে বিশ্ববাসীর কাছে ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম তখনও স্রেফ গুজবই রয়ে গেল। কিন্তু আমজনতা বা গোটা বিশ্বের কাছে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের খবর প্রকাশ পেল যার মাধ্যমে, তার বিষয়ে এবার বলি। ফেরা যাক সেই মানুষটির কাছে যাকে দিয়ে আমাদের গল্প শুরু করেছিলাম, মর্দেচাই ভানুনু। 1976 সালে তিনি ডিমোনা কমপ্লেক্সে একজন মাঝারি মানের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। মরক্কোতে তার জন্ম একজন সেফারাডিক ইহুদি। ইউরোপিয়ান বংশোদ্ভূত আশকেনাজি ইহুদি দ্বারা ইসরায়েল সমাজ নিয়ন্ত্রিত, এবং মর্দেচাই ভানুনু প্রায়শই সেই সমাজে নিজেকে বহিরাগত মনে করত। 1982 সালে লেবানন ইসরায়েল যুদ্ধে তিনি ইসরায়েলের বিরোধিতা করেন এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষেও কথা বলেছিলেন। 9 বছর ধরে তার কাজের নৈতিক দিকটি তাকে ক্রমশ বিচলিত করছিল। তিনি গণবিধ্বংসী অস্ত্র তৈরিতে কাজ করতেছেন, এতে তার বিবেক কুড়ে কুড়ে খাচ্ছিল। সাল 1985 ভানুনু সিদ্ধান্ত নেন তিনি চাকরি এবং দেশ ছাড়বেন। চাকরি এবং দেশ ছাড়ার আগে তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি গোপনে একটি ক্যামেরা নিয়ে ডিমোনা ফ্যাসিলিটির সবচাইতে সংবেদনশীল এলাকাগুলোতে প্রবেশ করলেন। এমনকি আন্ডারগ্রাউন্ডে থাকা মাকন 2তেও গোপনে 57টি ছবি তোলেন তিনি। এই ছবিগুলো পরবর্তীতে ইসরায়েলের উন্নত থার্মোনিউক্লিয়ার অস্ত্র কর্মসূচিকে প্রকাশ্যে আনে। তার লক্ষ্য কোনো বিদেশি শক্তির জন্য গুপ্তচরবৃত্তি ছিল না, বরং সারা বিশ্বের মানুষের কাছে সত্য উন্মোচন করাই ছিল তার উদ্দেশ্য। ইসরায়েল ছাড়ার পরে ভানুনু বিশ্ব ঘুরে অবশেষে অস্ট্রেলিয়াতে এসে পৌঁছান। তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। 1986 সালে তিনি লন্ডনের সানডে টাইমসের সাথে যোগাযোগ করেন। নিউজ পেপারটি যখনই ভানুনুর কাছ থেকে ইসরায়েলি নিউক্লিয়ার প্রোগ্রামের বিষয়ে পাওয়া তথ্যপাত্র যাচাই বাছাই করতে শুরু করে, তখনই ইসরায়েলি গোয়েন্দারা খবর পেয়ে যায়। মোসাদকে পাঠানো হয়। শেরিল বেন্টব নামের এক সুন্দরী নারী মোসাদ এজেন্টকে ভানুনুর কাছে পাঠানো হলো। তার ছদ্মনাম ছিল সিন্ডি। একজন আমেরিকান পর্যটকের পরিচয়ে তিনি একাকী এবং বিচ্ছিন্ন ভানুনুর সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। কয়েক সপ্তাহ ধরে তিনি তার বিশ্বাস অর্জন করেন। সানডে টাইমস পত্রিকায় ভানুনুর গল্প প্রকাশ করার মাত্র কয়েকদিন আগে সিন্ডি নামের ওই মহিলা ভানুনুকে ইতালির রোমে রোম্যান্টিক ট্যুরে যেতে প্রলুব্ধ করেন। রোমের একটি অ্যাপার্টমেন্টে ফাঁদ পাতা হয়েছিল। ভানুনুকে মাদকাসক্ত করা হয় এবং মোসাদের একটি দল তাকে কাবু করে ফেলে। তাকে অপহরণ করা হয়। তাকে সমুদ্রপথে ইতালি থেকে পাচার করে নিয়ে আসা হয় ইসরায়েলে। ইসরায়েলের মাটিতে এনে ভানুনুর বিচার শুরু হয়। অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহিতা এবং গুপ্তচরবৃত্তির। 18 বছর জেল হয় তার। ভানুনুকে চুপ করিয়ে দেয়া হলেও তার প্রকাশ করা তথ্যকে থামানো যায়নি।
তার তোলা 57টি ছবি এবং বিস্তারিত সাক্ষ্য সানডে টাইমসে প্রকাশ করা হয়। সারা বিশ্ব প্রথমবারের মতো ডিমোনার ভেতরের বিশ্বাসযোগ্য ছবি দেখতে পায়। এই ছবিগুলো প্রমাণ করে ইসরায়েলের কাছে কেবল কয়েকটি নয়, বরং 100 থেকে 200টি উন্নত থার্মোনিউক্লিয়ার অস্ত্র তৈরি করার মতো ফ্যাসিলিটি রয়েছে। বিশ্বের সরকারগুলো, এমনকি আমেরিকাও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেখাতে অস্বীকার করে। এই হলো ইসরায়েলের নিউক্লিয়ার বোমা তৈরির কাহিনী। তো আজ এ পর্যন্তই। ইসরায়েলের সাথে আমেরিকার স্পেশাল রিলেশনশিপ নিয়ে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আর ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।